শুভ সন্ধ্যা। একাডেমি অফ ফোকলোর আয়োজিত সনত কুমার মিত্র স্মারক বক্তৃতামালায় আজ প্রথম বক্তৃতা। প্রখ্যাত লোক সংস্কৃতিবিদ সনত কুমার মিত্র ডক্টর আশুতোষ ভট্টাচার্যের সুযোগ্য শিষ্য, তাঁরই স্মরণে এই বক্তৃতামালার আয়োজন করা হয়েছে। এ পর্যন্ত এই বক্তৃতামালায় আমরা 7 জন বিশিষ্ট গবেষকের বক্তৃতা শুনেছি। মধুবনী চিত্রকলা শৈলী, বাংলা রূপকথার গঠন শৈলী, কিংবদন্তির উৎস, বাংলা ব্রতে নারী স্বাধীনতা, লালনের রাজনীতি, বরাক উপত্যকার লোকসাহিত্য, লোককথার মেয়েরা, এই সকল বিষয় এ পর্যন্ত এই বক্তৃতামালায় বক্তৃতা হয়ে গেছে। আজকের বক্তা ডক্টর মিসেস রঞ্জনা রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগ থেকে সম্মান ও উপাধি সহ অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের ইউজিসি এমেরিটাস ফেলো। 1974 সাল থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগে অধ্যাপনা করেছেন। অধ্যাপিকা রায় লেডি ব্রিবন কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে হাওয়াই বিশ্ববিদ্যালয়ে ইস্ট ওয়েস্ট সেন্টার ফেলোশিপ সম্পূর্ণ করেন গ্র্যাজুয়েট স্টাডিজ জন্য। তার 56 বছরের গবেষণার অভিজ্ঞতায় এখনো পর্যন্ত 106টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন, 10টি বই সম্পাদনা করেছেন। বর্তমানে তিনি এশিয়াটিক সোসাইটি কলকাতার নৃতত্ত্ব বিভাগের সচিব এবং ইউনেস্কোর একটি বডি পার্মানেন্ট কাউন্সিল অফ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর প্রি হিস্টোরিক অ্যান্ড প্রোটো হিস্টোরিক সায়েন্সেস এর সদস্য। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল ফোরাম ফর দ্য আর্কিওলজিক্যাল হেরিটেজ পলিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস এরও সদস্য। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক বিদ্বৎ সভার পরিচালনা করেছেন। কালচারাল হেরিটেজ ম্যানেজমেন্ট পলিসিস এর ওপর বিশেষত নৃতাত্ত্বিক জনজাতিদের ওপরই আলোচনার লক্ষ্য স্থির রেখে আজকের সন্ধ্যায় অধ্যাপিকা রায়ের আলোচনার বিষয় লোক সংস্কৃতি ও নৃতত্ত্ব। আমি প্রফেসর রঞ্জনা রায়কে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বক্তৃতাটি উপস্থাপনার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর শর্মিষ্ঠা দে বসু আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি প্রফেসর সনত মিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আরম্ভ করছি আমার বিষয়বস্তু, যেটা এক্ষুনি উনি বললেন যে নৃতত্ত্ব ও বিষয়বস্তুটি ফোকলোর অ্যান্ড কালচার। প্রথমেই আমি যেটা ক্ষমা চেয়ে নেব যে আমি খুব একটা ভালো বাংলা টাইপ করতে শিখে উঠতে পারিনি, যার জন্য বাংলায় আমি টাইপ করতে পারলাম না এবং হয়তো খানিকটা ইংরেজি আর বাংলা মিশিয়েই আমাকে বলতে হবে। প্রথমেই বলি, অ্যানথ্রোপোলজি বলতে আমরা যেটা সাধারণত বুঝে থাকি নৃতত্ত্ব বা মানবতত্ত্ব বা নানান তর্জমা আছে এই সাবজেক্টের। এটা হচ্ছে হোলিস্টিক স্টাডি অফ হিউম্যান বিইং, সর্বাঙ্গীন পঠন। আর উদ্দেশ্য হচ্ছে টু গিভ সার্ভিস টু ম্যানকাইন্ড। অ্যানথ্রোপোলজিকে যদি আমরা জানতে চাই তাহলে তাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। বিশেষ 4টি ভাগ আছে: ফিজিক্যাল or biological anthropology, anthropological archaeology, linguistic anthropology
socio-cultural anthropology. So it covers all the elements that have to be studied. That is why it is known as holistic study of man. Physical or biological anthropology বলতে আমরা বোঝাই biology of human being, মানুষের শরীরের গঠন কিরকম এবং সেই সঙ্গে হিউম্যান ভ্যারিয়েশন। কোনো দুটি মানুষ একরকম দেখতে নয়, এমনকি মানে জমজদের মধ্যেও তফাৎ থাকে কিছু। হিউম্যান ভ্যারিয়েশনটা বোঝা, হিউম্যান ইভলিউশন, বিবর্তন জানা, কি করে আজকের মানুষ কিভাবে এলো, এবং তার সঙ্গে প্রাইমেটোলজি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। প্রাইমেটোলজি বলতে আমরা বিশেষ করে প্রাইমেটস অর্থাৎ ভালু প্রজাতির যে যারা আছে তাদের সঙ্গে মানুষ হিসেবে আমাদের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা জানা হয় শুধুমাত্র বায়োলজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে না, সঙ্গে সঙ্গে তাদের বিহেভিয়ারাল অ্যাসপেক্টটা জানার জন্য প্রাইমেটোলজি একটা বিশেষ ভাগ হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি। তারপরে আমরা আসছি আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এই অংশটি হচ্ছে কি আরো বলা হয়ে থাকে প্রি হিস্ট্রি। কারণ কি না, স্ক্রিপ্ট আবিষ্কার হওয়ার আগে অর্থাৎ লিপি আবিষ্কার হবার আগে যে অংশ মানুষের ইতিহাসে আছে সেই অংশটাকে প্রি হিস্ট্রি বলা হয়ে থাকে। And that consists of anthropology of the past, অর্থাৎ before advent of writing. And that's the longest time period of human history. আমাদের বর্তমান যে লিপিবদ্ধ হিস্ট্রি তা মাত্র ৫-৬ হাজার বছরের পুরনো, তারও অনেক আগে মানুষ এই পৃথিবীতে এসেছে। লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি হচ্ছে আরেকটি অ্যানথ্রোপোলজি, যেখানে দেখা হয় মানুষের কথা বলা এবং ল্যাঙ্গুয়েজ, ক্যাপাসিটি অফ স্পিচ, কথা বলার ক্ষমতা মানুষের একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট। এবং শুধুমাত্র কথা বলা নয়, গুছিয়ে শব্দ রচনা করা, যাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, তাকে আর্টিকুলেটেড স্পিচ বলা হয়। কিন্তু এটা বায়োলজিক্যালি প্রি কন্ডিশন, অর্থাৎ আমাদের মুখে ভেতরের অংশ, জিভের গঠন, ল্যারিংসের গঠন এবং ব্রেন অনেক কিছু একসঙ্গে মিলিয়ে তবেই আমরা স্পিচটা তৈরি করতে পারি। আর লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি is a branch which studies language. This branch is basically part of socio-cultural anthropology, কিন্তু এটার ইম্পর্টেন্স অনুযায়ী এটাকে একটা আলাদা ব্রাঞ্চের সম্মান দেয়া হয়েছে। এবার চলে আসি হোয়াট ইজ ম্যান অ্যান্ড হোয়াট ইজ কালচার। ম্যান, এই ছবিটাতে যেটা দেখা যাচ্ছে, ইট হ্যাজ কাম থ্রু ভ্যারিয়াস স্টেজেস, এবং যে লাস্টে যে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি এর হচ্ছে কিন্তু মডার্ন মানুষ, এবং তাকে এতগুলি স্টেজের মধ্যে দিয়ে গিয়ে আজকের মডার্ন মানুষকে পৌঁছতে হয়েছে ৩০ থেকে ৫০ হাজার বছর আগে মাত্র এই মানুষ কে আমরা পাচ্ছি, যাদের আমরা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স অর্থাৎ মডার্ন ম্যান বলছি। এদের কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার বায়োলজিক্যাল, তার মধ্যে হচ্ছে ইরেক্ট পশ্চার অর্থাৎ দুপায়ে খাড়া হয়ে দাঁড়ানো, enlarged and complex brain. Enlarged শুধু নয়, complex. Brain is also very complicated with all kinds of neurons and other materials. Visual acuity. Visual acuity বলতে acuteness of vision, অর্থাৎ আমরা বায়োনোকুলার ভিশন, দুটো চোখ একত্র করে আমরা দেখি, আমরা রং চিনতে পারি, প্রত্যেকটা রং পৃথিবীতে যা যা আছে যেগুলোকে আমরা চিনতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে মানুষের। ম্যানুয়াল ডেক্সটারিটি বলতে দুটো হাতের ক্ষমতা, দুটো হাত ফ্রি, এবং সেটা হচ্ছে খুবই পারদর্শী। ডেক্সটারিটি মানে পারদর্শী, হাত দুটি বড় পারদর্শী। অপোজেবল থাম, অর্থাৎ আমরা বুড়ো আঙুল দিয়ে সবকটা আঙুলকে ছুতে পারি, এবং সেটার জন্যে আমাদের যে মুষ্টি সেটা দুরকম ভাবে ভাগ করা হয়, পাওয়ার আর প্রিসিশন। পাওয়ার বলতে আমরা এই মুষ্টি দিয়ে মুদ্রাঘাত করতে পারি, হাতুড়ি দিয়ে বাড়ি মারতে পারি, আবার এই হাত দিয়ে আমরা সুন্দর সূক্ষ্ম তুলির ছবি আঁকতে চাইলে আঁকতে পারি, যে পারি আর তার কথাই বলছি। সেই সঙ্গে মানুষের ক্ষমতা অনুযায়ী মানুষ লেজার সার্জারি করছে, অনেক সূক্ষ্ম কাজ করতে পারছে। এইগুলো সব, এই ক্ষমতাগুলো এসেছে কিন্তু মানুষের এই হাতের যে পারদর্শিতা তার জন্য। আর হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ আইডিয়াস, অর্থাৎ যেগুলো চোখে দেখছি সেইগুলো ব্রেনের মধ্যে চলে যাচ্ছে, এবং আমাদের কি কর্তব্য তার থেকে আমরা
আহরণ করতে পারছি, জানতে পারছি। আর্টিকুলেটেড স্পিচ এরই ফলে উদ্বুদ্ধ হয়েছে। আর একটু আগেই আমি বলেছি আর্টিকুলেটেড স্পিচ ইজ অলসো বায়োলজিক্যালি প্রি কন্ডিশন। আমাদের এই বায়োলজিটা যদি না থাকতো তাহলে আমরা এইভাবে আহ, নিজেদের আহ, মধ্যে যে সোসাইটাল অর্গানাইজেশন, যেটাকে কিনা ভীষণ রকমই কমপ্লিকেটেড একটা সোশ্যাল অর্গানাইজেশন, সেই সোশ্যাল অর্গানাইজেশনটা সম্পূর্ণ হতো না যদি না আমরা এই কমিউনিকেশন করা, প্রত্যেকের মানে আমাদের কথাগুলো, প্রত্যেককে আমাদের ভাবনা চিন্তাগুলো, আইডিয়াগুলো কমিউনিকেট করতে না পারতাম। অর্থাৎ এইসব মিলেই আমরা আসছি কাকে আমরা কালচার বলে থাকি বা সংস্কৃতি বলে থাকি। মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যার কিনা এই সংস্কৃতি আছে বা কালচার আছে। আর এই কালচার শুধু আছে তা না, কালচারটা তৈরি করতে পারছে মানুষ, অ্যান্ড ক্যান অলসো কমিউনিকেট আইডিয়াস। আর কালচার আগেই বলেছি বায়োলজিক্যালি প্রিকন্ডিশন। আগে যে বায়োলজিগুলোর কথা আমরা আলোচনা করলাম, সেই বায়োলজি যদি না আমাদের থাকতো তাহলে হয়তো আমরা কালচার তৈরি করতে পারতাম না। এবার কালচারটা কি জিনিস? কালচার হচ্ছে একটা কনসেপ্ট যেটা হচ্ছে central to anthropology and also to many other related subjects. What it is, it refers to thinking and behaving of particular population or society, that is through language, religious belief, food preferences, music, work habits, gender roles, how they rear their children, construct their houses, and many other commonly shared behavior of a group. তাকেই আমরা কালচার বলে থাকছি বা সংস্কৃতি বলে থাকছি। তাহলে কি দাঁড়ালো? সংস্কৃতির বলতে আমরা বোঝাই বা কালচার বলতে আমরা বোঝাই বিহেভিয়ারাল অ্যাসপেক্ট অফ ম্যান। আর কি? এটা এক্সট্রা সোম্যাটিক, অর্থাৎ শরীরের বাইরের একটা বিহেভিয়ার। আর এটাকে আবার ছোট করে যদি বলা হয় তাহলে কাস্টমারি ওয়েজ অফ থিঙ্কিং অ্যান্ড বিহেভিং অফ এ পার্টিকুলার পপুলেশন অর সোসাইটি ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ। এবার কি হচ্ছে, এবার কালচারকে আমরা দুভাগে ভাগ করে থাকি। এটা রিসেন্টলি এই টার্মিনোলজিটা ব্যবহার করা হচ্ছে যে ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসপেক্টস অফ কালচার। তার মানে বিহেভিয়ারাল একটা অ্যাসপেক্ট হচ্ছে যেটা আমরা ধরতে পারছি, ছুতে পারছি, আন্দাজ করতে পারছি। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যেটা আছে কিন্তু আমরা সেটাকে সেরকম ভাবে কোয়ান্টিফাই করতে পারি না, কোয়ালিফাই হয়তো করতে পারি, তাকে ধরতে পারি না। এবারে কালচারকে সাধারণত নৃতাত্ত্বিকরা ভাগ করে থাকেন তিন ভাগে। একটা হচ্ছে মেটেরিয়াল কালচার, সেটা হচ্ছে আমাদের খাবার দাবার, জামা কাপড়, ঘর বাড়ি, যেগুলো আমরা দেখতে পাই, মেটেরিয়াল যেটা। আর হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন, সোসাইটি ছাড়া মানুষ বাঁচতে পারে না, প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, তার যে নিয়ম নীতি বিধি ধারা, তাকে সোশ্যাল অর্গানাইজেশন বলা হয়ে থাকে। আর থার্ডলি একটা ভাগ, সেটাকে বলা হচ্ছে ইডিওলজিক্যাল অ্যাসপেক্ট। ইডিওলজিক্যাল অ্যাসপেক্ট বলতে আমাদের বিলিফ সিস্টেম, অনেক সময় সেটাকে আমরা রিলিজন বলতে পারি, আমাদের ভালো লাগা না লাগা, ইমোশনাল অ্যাক্টিভিটিস, এগুলো অনেক কিছু আছে যেগুলো ইডিওলজিক্যাল অ্যাসপেক্টের মধ্যে পড়ে। তাহলে এই যে তিনটে ভাগ, এর মধ্যে মেটেরিয়ালটাকে আমরা ট্যাঞ্জিবল বলতে পারি, কারণ ওটাকে আমরা দেখতে পাচ্ছি, ধরতে পারছি। আর সোশ্যাল অর্গানাইজেশন আর ইডিওলজিক্যাল অর্গানাইজেশনের মধ্যে অনেকখানি ভাগই আছে, যেটাকে আমরা ইনট্যাঞ্জিবল বলে থাকি। এবার কালচার হচ্ছে কিন্তু মানুষের যে কালচার, সংস্কৃতি, দ্যাট ইজ নট অ্যান ইনস্টিংটিভ বিহেভিয়ার। পশু পাখিদের মধ্যে অনেক কিছু বিহেভিয়ার আছে যেগুলো ইনস্টিংটিভ। যেটা আমাদের কালচার যেটা, সেটা হচ্ছে লার্নেড বিহেভিয়ার। একটা মানুষকে আরেকটা মানুষের থেকে, একটা প্রজন্মকে আরেকটা প্রজন্মের থেকে শিখতে হবে, লার্নেড বিহেভিয়ার। Individuals' experience, অভিজ্ঞতা, experimentation, trial and error have been communicated to other members of the society. Culture is an adaptive mechanism in the background of environmental pressure. It is important, in the background of environmental pressure, a product of interaction between man and environment. Culture is progressive. With development of science and technology, adaptive mechanism progressively develops. এবার কালচার যেটাকে আমরা বলছি একটা বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, which is a learned behavior,
এটা মানুষের ক্ষেত্রে সম্ভব হয়েছে তার কারণ মানুষের চাইল্ডহুডটা অনেকখানি প্রোলাং এবং অনেক দিন পর্যন্ত অ্যাডাল্টের উপরে ডিপেন্ডেন্ট থাকে, যার ফলে এডুকেশনাল পিরিয়ডটা অনেক লম্বা। এবং এই যে বলা হলো এক্সপিরিয়েন্স, এক্সপেরিমেন্টেশন, ট্রায়াল অ্যান্ড এরার, এইগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে হ্যান্ডেড ডাউন হয় থ্রু কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ, স্পিচ এবং পরবর্তীকালে লেখার দ্বারা। প্রথম দিকে এটা ওরাল ছিল, লেখার দ্বারা হতো। এবং প্রত্যেকটা জেনারেশনে এই নলেজ জমা হতে থাকে। এইটা হচ্ছে মানুষের কালচার এবং অ্যাডাপ্টেশনের একটা বিরাট দিক। এবং যার ফলে আজকে আমরা বসে আছি অনেক অনেক যুগের মানুষের যাবতীয় অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আমাদের সংস্কৃতি অত্যন্ত ঋদ্ধ হয়ে আমরা কাটাচ্ছি। এবার কালচার ভেতরে, কালচারকে আমরা সাধারণত কমপ্লেক্স বলে থাকি, এটা একটা খুব জটিল জিনিস। তার ভেতরে অনেকখানি ছোট ছোট ইউনিটস আছে যেগুলোকে ট্রেটস বলা থাকে। এই ট্রেটস গুলো যেমন তার ভেতরে একটা আমাদের কি রকম জামা কাপড় পরবো, কিভাবে কথা বলবো, কিভাবে কি বিশ্বাস করব, কি করব, এই এই যে বিহেভিয়ারাল ট্রেট গুলো প্রত্যেকটাকে আবার আলাদা করে ছোট ছোট করে ভাঙা যায়। সেগুলো সব মিলিয়ে একটা কমপ্লেক্স তৈরি হয়, তাকে আমরা কালচার বলছি। কালচার কিন্তু ডায়নামিক, এটা স্থাবর নয়, এটা প্রগ্রেসিভ এবং সমানে চেঞ্জ হতে থাকে। এবং দেয়ার আর সেভারাল ফ্যাক্টরস হুইচ আর রেসপন্সিবল ফর সাচ চেঞ্জ। সাধারণত প্রসেসুয়াল চেঞ্জ হতে থাকে, সমানেই চেঞ্জ হতে থাকে, এটা টুয়ার্ডস ডেভেলপমেন্ট, প্রগ্রেসিভ। রিগ্রেসিভ আছে, দু একটা এক্সাম্পল আছে, খুব 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 কম, মানে এটা ধরাই যায় না। এবং কোনো প্রাসঙ্গিক কারণে তারা আবার পিছিয়ে গেছে, এরকম হয়েছে দু একটা কমিউনিটি খুঁজে দেখলে পরে সারা পৃথিবীর মধ্যে। আর চেঞ্জ হচ্ছে বেসিক্যালি ডিউ টু চেঞ্জ ইন দি এনভায়রনমেন্ট। আর তাছাড়াও বড় অনেকখানি চেঞ্জ আসে কালচারাল কন্ট্যাক্ট। বিভিন্ন জায়গার কালচার বিভিন্ন রকম হয়, এবার তারা যদি কোনো রকম কাছাকাছি আসে তখন তাদের মধ্যে যে আদান প্রদান হয় তাতেও কালচার অনেকখানি, সংস্কৃতির অনেকখানি চেঞ্জ হয়। আর cultural diversity আরেকটা important aspect. Man and culture develop through adapting it is changing climate and environmental background. In diverse environment, diverse culture develop করলে পরে আমরা আলোচনা করব যে আমাদের ভারতবর্ষে ডাইভার্স জিওমরফোলজিক্যাল ক্লাইমেটিক ফিচার, যার ফলে আমাদের এর ভেতরেই আমরা দেখব প্রচুর ডাইভার্সিটি আছে কালচারে। এবারে আসছি যে যে কালচারাল স্টেজ যেগুলোর ভেতর দিয়ে মানুষ গিয়েছে, সাংস্কৃতিক যে চেঞ্জগুলো হয়েছে যেগুলো আমরা নৃতাত্ত্বিকের দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি, সেইগুলো একটুখানি বলে দিচ্ছি। প্যালিওলিথিক, যেটা কিনা 2 মিলিয়ন ইয়ার্স টু 10,000 ইয়ার্স বিফোর প্রেজেন্ট ছিল। তারপরের যে ভাগটা তাকে বলা হয় মেসোলিথিক, দ্যাট ওয়াজ ফ্রম 10,000 রাফলি, সি মানে হচ্ছে সিকা, তার মানে অ্যাপ্রক্সিমেটলি roughly 10,000 years BP to 8,000 years before present. এখন প্যালিওলিথিক আর মেসোলিথিক এই দুটো কিন্তু মোর অর লেস সিমিলার, কিন্তু তার মধ্যে সময়ের একটা তফাৎ হচ্ছে। জিওলজিক্যাল টাইম পিরিয়ড বলতে যেটা বোঝায় তাকে ভাগ করা হচ্ছে প্লাইস্টোসিন আর হলোসিন বলে। এবার যেহেতু জিওলজিক্যাল টাইম স্কেলের একটা তফাৎ এসে যাচ্ছে এই প্যালিওলিথিক আর মেসোলিথিকের মধ্যে, মেসোলিথিক হচ্ছে আর 10,000 ইয়ার থেকে আমরা রিসেন্ট বা হলোসিন টাইম বলে থাকি, মেসোলিথিক সেই সময় ডেভেলপ করেছিল। আর নিওলিথিক স্টেজ তারপরে, যেটা এক্ষুনি বললাম 8,000 to 5,000, এই এই পরবর্তী যে কালগুলো ক্যালকোলিথিক বা আয়রন এজ, এই যে ভাগগুলো করা হয়েছে সেই ভাগগুলো মোরালেস যেখান থেকে যা সংস্কৃতির নিদর্শন পাওয়া গিয়েছে তার উপরে ডেটিং করে, তারিখ নির্ণয় করে এই ভাগগুলোকে করা হয়েছে। আর এখানে ছোট্ট করে যদি একটুখানি বলি তাহলে হচ্ছে যে প্রথম দিকে মানুষ যে বাস করতে আরম্ভ করেছে ভারতবর্ষে তারা প্রায় 2.5 মিলিয়ন ইয়ার্স আগে, বিপি মানে বিফোর প্রেজেন্ট, এখন থেকে এতদিন আগে থাকতো। তারা স্টোন টুল ব্যবহার করতো, তারা কিন্তু আমাদের মতো পুরোপুরি মানুষ ছিল না, স্পিসিস লেভেলেও তাদের একটা তফাৎ ছিল, তারা ছিল হোমো ইরেক্টাস প্রজেক্ট। এবং তারা মেইনলি
ডোমেস্টিকেশন অফ স্টোন টুল ছাড়াও ডোমেস্টিকেশন অফ ফায়ারটা করেছিল, অর্থাৎ আগুন জ্বালানোর ফলে খাদ্যবস্তুটা একটু সুস্বাদু করতে পারতো, বন্য জন্তু আক্রমণের হাত থেকে বাঁচতে পারতো এবং শীতের হাত থেকেও বাঁচতে পারতো এই আগুনটা হওয়ার ফলে। আর হোমো ইরেক্টাস প্রজাতি আস্তে আস্তে ইভলভ করে প্রায় 30,000 বছর আগে অর্থাৎ প্লাস্টোসিন পিরিয়ডে মডার্ন ম্যানের অস্তিত্ব আমরা ভারতবর্ষে দেখতে পাই। আর প্যালোলিথিক থ্রু আউট প্যালোলিথিক পিরিয়ডে মানুষ ছিল হান্টার গ্যাদারার, শিকার সংগ্রহকারী, এবং স্টোন টুল ব্যবহার করে থাকত। পরবর্তীকাল যেটা কিনা হলোসেন, যেই পিরিয়ডে আমরা এখন বাস করছি, যেটা কিনা শুরু হয়েছিল প্রায় 10,000 বছর আগে, সেই সময় কিন্তু প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যাদের আমরা মেসোলিথিক পিপল বলে থাকি, তাদের আমরা দেখতে পাচ্ছি ওরা কিন্তু তখনও পর্যন্ত পাথরের অস্ত্রশস্ত্র ব্যবহার করতো, কিন্তু অনেক উন্নত ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করতো। জামা কাপড়ের তফাৎ হয়ে গেছিল, ঘর বাড়িও তাদের সেরকম ভাবে না হলেও আমাদের এইখানে যে ছবি দুটো আছে ভীমবেটকার ছবি, আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত, এবং তারা পাথরের গায়ে, পাহাড়ের গায়ে নানা রকম তাদের ছবি পত্র এঁকে কেউ রাখতে পারত। আর যদিও এরা বায়োলজিক্যালি মডার্ন ম্যান ছিল, হোমোসেপিয়েন্স সেপিয়েন্স ছিল, কিন্তু ওরা প্রথম দিকটাতে হান্টার গ্যাদারার ছিল। আবার সে হান্টার গ্যাদারার বললেও কিন্তু ওরা অনেক উন্নত ধরনের হান্টার গ্যাদারার ছিল। তার কারণ ওরা কিন্তু সাধারণ হান্টার গ্যাদারার ছিল না, ওরা অনেকখানি নির্বাচন করত। সেই জন্য বলা হচ্ছে স্পিসিস স্পেসিফিক হান্টার আর গ্যাদারার, অর্থাৎ কিনা যা পেত তাই কুড়িয়ে খেত না, বা যে জন্তুকে সামনে পেত তাকেই শিকার করতো না। দে ওয়ার ভেরি চুজি, স্পেসিফিক, যে কোনটা তারা খাবে, অর্থাৎ কিনা তারা উদ্ভিদের খাদ্যের, উদ্ভিদজাত খাদ্যের একটা বুঝতে পেরে গিয়েছিল, জ্ঞান হয়ে গেছিল যে কোনটা কার জায়গায় ভালো পাওয়া যায়, কোনটা পাওয়া যাবে না, এইটা তারা জ্ঞান পেয়েছিল। তার সঙ্গে সঙ্গে তাদের জ্ঞান যেটা সঞ্চিত হয়েছিল সেটা হচ্ছে কোন ধরনের জন্তুকে শিকার করলে সহজে শিকার করা যাবে এবং তাদের খেতেও হয়তো ভালো হবে ইত্যাদি হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি ওরা খুব চুজি হয়ে গেছিল, স্পিসিস স্পেসিফিক হয়ে গেছিল। তার ফলে কি হলো, পরবর্তীকালে প্রায় 8,000 বছর আগে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবাই অ্যাভারেজ টাইম পিরিয়ড, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে খাদ্য উৎপাদন শুরু হয়েছিল। এই যে স্পিসিস স্পেসিফিক হয়েছিল, তার ফলে তারা জানতে পেরেছিল যে কোন স্পিসিসটা তারা এবার চাষ করতে পারবে, অর্থাৎ তারা নিজের বাড়ির কাছে নিয়ে এসে গাছগুলো লাগিয়ে তারা চাষবাস শুরু করে দিল। আমাদের ভারতবর্ষে আমরা দেখি যে রাইস অর্থাৎ ধানের চাষ হয়েছে সাদার্ন অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়াতে, দক্ষিণ এবং পূর্ব ভারতে, আর পশ্চিম ভারতে গমের চাষটাই আমরা দেখতে পাই। এবার 5,000, এবার আমি বিসিইতে চলে যাচ্ছি, বিফোর খ্রিস্টান এরা। সেইখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল ভ্যালিতে কতগুলো কালচার ডেভেলপ করছে, যাকে বলা হচ্ছে সিভিলাইজেশন। এবার সেই তার ডেট যদি দেখা যায়, সেটা হচ্ছে 2500 বিসিই হচ্ছে তার পিক পিরিয়ড। আরম্ভটা হচ্ছে 5,000 থেকে, আর 2,500 খ্রিস্টপূর্বাব্দে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা বেশ মানে উন্নত হয়েছে, এবং তার প্রধান কারণ হচ্ছে মেটালার্জি এলো এবার, আর সোসাইটিতেও সেই অনুযায়ী চেঞ্জ এলো। মেটালার্জি বলতে কপার আর ব্রোঞ্জ টেকনোলজি এলো, এখানে আমরা দেখতে পাচ্ছি কপারের জিনিসপত্র তৈরি করেছে, এবং এটা তো ফেমাস ডান্সিং গার্ল। এবার একটা কথা আসছে, চলে আসছে, এই রকম নিদর্শনটা যখনই পাওয়া যাচ্ছে তখনই তাদেরকে এই কথাটা আসছে আরবানাইজেশন আর সিভিলাইজেশন। তখন গর্ডন চাইল্ড, বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ, উনি এই আরবানাইজেশন কথাটা শুধু ব্যবহার করলেন তা না, উনি আরবানাইজেশনে কতগুলো ক্রাইটেরিয়া নির্দেশ করে দিলেন, 10টি ক্রাইটেরিয়া। তার মধ্যে হচ্ছে সেটেলমেন্টের সাইজ বড় বৃদ্ধি পেতে হবে, ট্রিবিউট আর ট্যাক্সেশন আসবে যার ফলে অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল হবে,
মনুমেন্টাল পাবলিক ওয়ার্ক অর্থাৎ যেমন মহেঞ্জোদারো হারাপ্পাতে আমরা দেখতে পাই গ্রেট গ্র্যানারি, বেদিক হাউস, আর্ট অফ রাইটিং। রাইটিং এসে গেছে মহেঞ্জোদারো হারাপ্পাতে, যদি এখনো ভালোভাবে সেটা উদ্ধার করা যায়নি, কিন্তু এসে গেছে কাজ নিয়ে আছে। Beginning of exact science as arithmetic, expanded foreign trade, full-time technical specialists, privileged ruling class, organized society on the basis of residence instead of kinship, leading to state permission, আর revival of naturalistic art. এবার আসছি আমরা যে এই যে ছবিতে দেখতে পাচ্ছি লাল যে অংশটা, সেখানে হরপ্পা, মহেঞ্জোদারো, হরদোলাবিরা, এগুলো কতগুলো ইম্পর্টেন্ট সিটি, এবং এই অংশটা যেখানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন গ্রো করেছে, আরবান সেন্টার হয়েছে। এবার বাকি অংশগুলোতে কি? বাকি অংশগুলোতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা চাষবাস করেই কাটাচ্ছে, অর্থাৎ তাদেরকে আমরা বলতে পারি যে রুরাল বা পোক কন্ডিশনেই তারা রয়ে গেছে। যেমন hills and forests people continued with hunting gathering economy, river valleyতে low and low lying areas agriculture prevailed, আর এগুলোকে নাম দেওয়া হচ্ছে কালচারাল ব্যাকওয়ার্ড। যদি ইউনিয়ন বলি সমানভাবে যে একটা পর একটা কালচার ডেভেলপ করেছে, কিন্তু ওরা তো সেভাবে ডেভেলপ হলো না, সেই জন্য এটা একটা নাম দেওয়া হয়েছে কালচারাল ব্যাকওয়াটার বলে। সুতরাং ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় যেখানে আরবান সিভিলাইজেশন গ্রো করেছে, বাকি জায়গাগুলো তখনও রুরাল কন্ডিশনে রয়ে গেছে। তাহলে ওই এক কথা আবার আসছে, ইউনিল্যাটারাল নয়, সিনক্রোনাস ডেভেলপমেন্ট হয়নি কালচারে, আর সেখানে ফোক কালচার এবং আরবান কালচার পাশাপাশি ভাবে স্যামলটেনিয়াসলি তাদেরকে পাওয়া যাচ্ছে। এবার আমি আসি ও আমার নৃতত্ত্বে। এখানে কনসেপ্ট অফ ফোক অ্যান্ড আরবান কালচার, এখানে দেখছি রবার্ট রেডফিল্ড ছিলেন সায়েন্টিস্ট, যিনি প্রথম পেজেন্ট স্টাডি শুরু করেছিলেন আমেরিকায়, এবং he called the peasants as folk. Redfield's view on folk society developed in 1950s in similar line to primitive society. এর আগে যারা জানেন তারা জানেন হেনরি মর্গান, উনি ভাগ করেছিলেন সোসাইটিকে অ্যাজ স্যাভেজেস, বার্বারস অ্যান্ড দেন সিভিলাইজড। সেখানে সিভিলাইজডের মেন পাল্লাটা ছিল যে ইউরোপের তুলনায় যারা সভ্য তাদেরকে সভ্যতা বলা হবে, কিন্তু সেখানে যে প্রিমিটিভ যাদেরকে বলা হয়েছে সেই সোসাইটি অর্থাৎ স্যাভেজেস এন্ড বার্বারস তাদেরকে বাদ দিয়ে তিনি নামটা দিলেন ফোক সোসাইটি। আর তার ডেফিনেশনটা কি দিলেন? দ্য কমিউনিটি ইজ ইউজুয়ালি কোয়াইট স্মল, kinship relations and social bonds extend throughout the community, the economic and social interests are homogeneous. The important economic and social interests are homogeneous, and there are only a few specialists. Attitude and behavior are dominated by religion and other world, the world beyond. ফোক আরবান কন্টিনিউয়াম আরেকটা কথা এলো, সেখানে এটা রেডফিল্ড ডেভেলপ করেছিলেন, তার স্টাডি করেছিলেন ইউকাটান পেনিনসুলাতে, মেক্সিকোতে। সেখানে তিনি দেখলেন যে যখন একটা ফোক সোসাইটি আস্তে আস্তে আরবান সোসাইটির দিকে যেতে থাকে, তখন কি হয় না, দেয়ার আর ইনক্রিজ ইন গ্রুপ সাইজ, disorganization, role segregation, individualization, and secularization. Even Redfield's theoretical construct provided a model for culture change, for understanding culture change, as rural communities come into increasing contact with urban communities. He also had developed a concept like a little and great traditions policy. And this concept of Redfield's greatly impacted upon Indian anthropologists L.P. Vidyarthi, Shubhajit Sinha, and others. And many of you know about M.S. Srinivas and his famous work in the rural-urban continuum. And this was also, according to him, this little tradition and great tradition is nothing but a paradox of change.
In folk culture refers to culture traditionally practiced by a small, homogeneous rural group living in relative isolation from other groups. Tradition is handed down orally in folk culture and relates to a sense of community. Folk culture is quite often imbued with sense of place, প্লেসের সঙ্গে সেটা আমাদের এখনো রয়েছে যে আচ্ছা কোন জায়গাকার লোকেরা তাহলে if elements of a folk culture are copied by or moved to a foreign locale, they will still carry strong connotations of their original place of creation. In India, folk culture in India, concept of folk, কতগুলো টার্মিনোলজি আছে folk, rural, primitive, tribal, vulnerable society এইগুলোকে সাইড বাই সাইমালটেনিয়াসলি ইউজ করা হয়ে থাকে ওভারল্যাপিং ভিউজ মোর অর সেম মিনিং ভেরি লিটল ডিফারেন্স যেমন প্রিমিটিভ আগে বলা হতো প্রি ট্রাইবাল গ্রুপকে বলা হতো প্রিমিটিভ তারপরে কিছু কিছু ট্রাইবাল গ্রুপকে এখন বলা হয় ভালনারেবল সোসাইটিস লাইক দ্যাট কিন্তু মোর অর লেস সেম কমিউনিকেশন development of transport and road communication has connected the remote village areas and tribal areas and urban centers within a very short period of time. New occupations and modern educational institutions have attracted the people of rural areas. Thus, rural and urban migration has taken place. This reduces the separation between tribal areas, villages, and cities. The distant tribal areas show traits of urbanism, as well as tribal and rural culture. Migration from tribal rural areas to urban areas, cities may exhibit combination and amalgamation of cultural traits. Then relationship between folk and urban culture, there is no clear-cut demarcation between the two. There are classes of urbanization without industrialization. The rural characteristic continues to predominate in that kind of population. Ramkrishna Mukherjee, another very famous anthropologist, made a study of Calcutta and viewed the rural-urban continuum in terms of three aspects. Migration from rural to urban area, উনি out migration বলেছেন তাকে, nature of family organization and caste segregation এই তিনটি ভাবে তিনি রুরাল আরবান কন্টিনিউয়ামটা দেখেছিলেন কলকাতাতে কলকাতা স্টাডি করার ফলে strict distinction between village community and urban community is steadily diminishing. Impact of modernization on villages has brought in changes, distinction between folk and urban society are getting minimized. কমে যাচ্ছে ক্রমশ এখন ভিলেজে গেলে আমরা নিজেরাই গ্রামকে কেমন দেখেছিলাম আর এখন কেমন গ্রাম সেটা অনেকেই যারা বয়স্ক লোক তারা বুঝতে পারেন এখানে একটা ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট ছবি দিলাম যেটাতে বোঝা যাচ্ছে হাউ ডাইভার্স আওয়ার ল্যান্ড ইজ জিওমর্ফিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জানি ক্লাইমেটিক্যালি অলসো দেয়ার আর ডিফারেন্স ভ্যারিয়েশন সিমিলারলি culture also varies from one area to the other area এটা একটা ছবি মোটামুটি চেষ্টা করা হয়েছে যাতে বোঝা যাচ্ছে আমার এটা ধার করে নেওয়া ছবি তাতে বোঝা যাচ্ছে যে কতভাবে কালচার ভ্যারি করছে এক একটা রিজন অনুযায়ী যেটা আমরা কালচারাল ব্যাকওয়াটার বলছিলাম ফোক পিপল যাদেরকে আমরা বলছিলাম তাদের মধ্যে এখনো পর্যন্ত কতগুলো গ্রুপ আছে যারা হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স এখানে আমি উড়িষ্যা থেকে একটা ট্রাইবের ছবি দিচ্ছি আর বীরহোর বলা হয়ে থাকে উড়িষ্যায় তাদের মাকড়িয়া বলা হয় এরা বেশিরভাগ ক্ষেত্রেই এখনো পর্যন্ত হান্টিং গ্যাদারিং করে থাকে এবং তারা নানা রকম লতা দিয়ে দড়ি তৈরি করে যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে এরা তৈরি করছেন এখানে এরা এই ধরনের বাড়িতে সাধারণত এখনো পর্যন্ত থেকে থাকেন যদিও উড়িষ্যা গভর্নমেন্ট থেকে ওদের জন্য কিছু হাউজিং প্রকল্প তৈরি করা হয়েছে কিন্তু যারা একদম মানে বীরহোর বীরহোর গোষ্ঠীর লোক তারা কিন্তু পছন্দ করেন তাদের এই পুরনো রীতিতেই থাকা এখানে আমি ছবি দেখে দিচ্ছি আরেকটাই উড়িষ্যা থেকে জুয়াঙ্গ কমিউনিটি যাদেরকে আমরা মার্জিনালাইজ ফার্মিং পিপল বলে থাকি কারণ তারা খুব সিম্পল ওয়েতে শিফটিং এগ্রিকালচার করে থাকেন ঝুম চাষ করে থাকেন যদিও ঝুম চাষ এখন নিষিদ্ধ হয়ে গেছে তা সত্ত্বেও তাদের
সেই রকম খুব সামান্য কৃষিকাজ দিয়েই তারা জীবন নির্বাহ করে থাকেন। এরা দুজন হচ্ছেন তাদের রিপ্রেজেন্টেটিভ দুজন, এবং বাড়ি ঘরদোর যেভাবে যে তাকে বাস করেন সেগুলো খুব একটা নিওলিথিক টাইমের থেকে যে এগিয়েছে তা আমি বলবো না। সঙ্গে সঙ্গে কালেকশনও করে থাকে। এগুলো হচ্ছে মহুয়া কার্নেল। এই মহুয়া কার্নেলগুলোকে ওরা শুকিয়েছেন, জঙ্গল থেকে সাধারণত সংগ্রহ করে আনে, তারপর সেগুলো থেকে নানান রকম ব্যবসায়ীরা এসে ওদের কাছ থেকে কিনে নিয়ে যান, এবং কিন্তু সেটা টাকার বিনিময়ে কিছু মানে বছর দশেক আগে পর্যন্ত তাদের টাকার বিনিময়ে কিনতো না, নুনের বিনিময় প্রথাটা চলত। এইসব কালচারাল লোককে আমরা ফোক কালচার বা লোক সংস্কৃতির মধ্যে ফেলে থাকি। এখন আমি একটা উদাহরণ এখানে দেখাচ্ছি, যেটা কিনা যেহেতু আমার পরিচয়ের সময় বলেছেন যে আমি অ্যানথ্রোপোলজিক্যাল সেক্রেটারি, এবং সেখানে একটি ফেলোশিপ আছে, এসসি রায় ফেলোশিপ। সেই ফেলোশিপে এই মেয়েটি কাজ করেছে। আমি ছাত্রী ছিল এক সময়, সে ফেলো হিসেবে ওখানে কাজ করেছে, এবং সেইখানে ও দেখেছে একটা গোষ্ঠীকে, যারা একটা ট্রাইবাল গোষ্ঠী, যে গোষ্ঠী কলকাতায় বসবাস করছে, এবং তাদের মধ্যে কতখানি ফোক ট্রেডিশন আছে এবং কতখানি আরবান ট্রেডিশন তারা ইনভাইভ করেছে। এই ট্রাইবটা হচ্ছে মুন্ডা ট্রাইব, এবং মুন্ডা ট্রাইবের সম্বন্ধে প্রথম লিখেছিলেন শরৎচন্দ্র রায় 1912 সালে। মুন্ডারা হচ্ছে একটা এথনিক গ্রুপের মধ্যে পড়ে, তারা শিডিউল ট্রাইবের মধ্যেও গণ্য হয়েছে। সাধারণত ইস্টার্ন ইন্ডিয়াতে তাদের পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে তাদের কনসেন্ট্রেশন হচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। তার ভাষা হচ্ছে তাদের মুন্ডারি, যেটা হচ্ছে অস্ট্রো এশিয়াটিক লিঙ্গুইস্টিক গ্রুপের একটা শাখা। তারা পিতৃতান্ত্রিক ট্রাইব। তাদের প্রাইমারি অকুপেশন হচ্ছে এগ্রিকালচার। এটা হচ্ছে অরিজিনাল যারা ছোটনাগপুর অঞ্চলে থাকে, they also depend on animal পশুপালন করে থাকে, animal husbandry, fishing, art cutting, মাটি খোঁড়ার কাজ করে, আর সেলিং অফ গুডস। এবার যে মুন্ডাদের নিয়ে আমার কাজটা করেছিল এই মেয়েটি, আমিও সঙ্গে ছিলাম, সেটা হচ্ছে মুন্ডা কমিউনিটি যারা কলকাতায় বসবাস করছে কয়েকটি জেনারেশন, আমরা দেখেছি 4টে জেনারেশন ধরে তারা এখানে বসবাস করছে। আর এই মুন্ডাপাড়ার অংশটি একটা, এখন আমরা একটা পাড়া বলতে পারি, আগে একটা গ্রাম ছিল, আনন্দপুর এলাকায় রয়েছে, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে। এখন 1984 সালের আগে the area was under municipal board. মুন্ডাপাড়া আর আন্ডার আনন্দপুর পুলিশ স্টেশন ইন কলকাতা টাউনশিপ। এখানে আমরা টোটাল 91 হাউসহোল্ড অফ মুন্ডাস পাই। আর ওদের চারিদিকে ঘিরে অন্যান্য জাতিরও লোকজন রয়েছেন, অন্যান্য কমিউনিটিরও লোকজন রয়েছেন, যেমন ওরাও, সাঁওতাল, ভূমিজ, মিজ এবং হিন্দু কায়স্থ ফ্যামিলিও, পরিবারও কিছু রয়েছে। এই এরিয়াতে যেহেতু মুন্ডা কমিউনিটি বেশি, সেই জন্য এইটার নাম হয়েছে মুন্ডাপাড়া। মুন্ডাপাড়ার কাছেই এখন মেইন রোডটা হয়েছে, যেটাকে ইস্টার্ন বাইপাসের সঙ্গে যোগ হচ্ছে। সেখানে মার্কেট আছে রাস্তার দুধারে, এবং মুন্ডারা সেই মার্কেটই ব্যবহার করে থাকে। আর এখানে একটা উল্লেখযোগ্য সংস্থা আছে, আদিবাসী কল্যাণ সমিতি, যেটা কিনা এই পাড়ায় ঢোকবার মুখেই রয়েছে, যার ছবিটা এখানে দিয়েছি। আর তারা এই মুন্ডাপাড়ার যা ভালো মন্দ বিষয়ে দায়িত্ব গ্রহণ করে থাকে। আর এরা আরেকটা কাজ করে থাকে, রিচুয়াল আর ফেস্টিভ্যাল সারা বছর ধরে যেগুলো হয় মুন্ডাপাড়ার অধিবাসীদের জন্য, তারা আয়োজন করে থাকে। এটা একটা ম্যাপ, নট টু দ্যাট স্কেল, যেখানে মুন্ডাপাড়া দেখা হয়েছে। এখানে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস রয়েছে এখানে, আর রুবি জেনারেল হসপিটালও আছে কাছে। আর এইটাই হচ্ছে আমাদের মুন্ডাপাড়া, যেটা এখানে দেখা যাচ্ছে। বাকি একটা মোটামুটি অবস্থানটা বোঝানোর জন্য এটা দেখানো হয়েছে। এবার হিস্ট্রি অফ সেটেলমেন্ট দেখতে গেলে আমরা একটা 4টে জেনারেশন পেয়েছি কাজ করতে গিয়ে। অমৃতা পেয়েছে 4টে জেনারেশন। এরা বলছে যে এরা ছোটনাগপুর থেকে সুন্দরবন এলাকা হয়ে এসেছে, এবং
পরবর্তীকালে এই জায়গায় এরা বসবাস করেছে এবং ওরা বলছে যে এই মাইগ্রেশনটা ওদের যে রোজগারের খোঁজে অকুপেশনাল মোবিলিটির জন্য হয়েছে। বেঙ্গল গেজেটিয়ার যেটা বরুণদে মশাই লিখেছিলেন তাতে দেখতে পাওয়া যায় যে ব্রিটিশ রুল যখন চলছে সেই সময় কিছু কিছু জমিদাররা তারা ট্রাইবাল পিপলদের নিয়ে এসেছিলেন ছোটনাগপুর প্লেটো থেকে, যারা জঙ্গল পরিষ্কার করে গ্যাঞ্জেটিক ডেল্টা অঞ্চলে সেটেলমেন্ট তৈরি করে। তারপরে পরে তারা নানান দিকে ছড়িয়ে পড়ে in search of habitation as well as occupation. এই যে জমিটা মুন্ডাপাড়া, এই জমিটা একসময় জমিদার শ্রী প্রতিভা রঞ্জন রায় ছিল এবং তিনি কিছু মুন্ডাকে রায়ত বা প্রজা হিসেবে নিযুক্ত করেন এবং তাদের ফ্যামিলি পরিবার প্রতি 1 বিঘা করে জমি দান করেন এবং ওরা সেখানে এই জমিদারের রায়ত হিসেবে থাকে, চাষবাস করতে থাকে এবং তারা এখনো পর্যন্ত এই আনন্দপুর এলাকাতেই বসবাস করছে। তো ওরা যখন প্রথম এসেছিল তখন ওদের এগ্রিকালচার ওয়ার্কে নিযুক্ত করা হয়েছিল, কৃষিকাজ করতো, সঙ্গে সঙ্গে ওরা কিছু পশুপালনও করতো। কিন্তু বর্তমানে সেই পশুপালনটা আর করছে না, নতুন যে নিয়ম বিধি হয়েছে তাতে তারা আর পশুপালন করতে পারছে না এবং কিন্তু সেই সময় অনেক জমি ছিল যা তারা চাষবাস করত। এবার তাদের মধ্যে যে কালচার চেঞ্জ হয়েছে এই 4টে জেনারেশন পরপর থাকার জন্য আমাদের কাজের মধ্যে থেকে আমরা তাদেরকে প্রত্যেকটা জেনারেশন থেকে যেরকম ভাবে নৃতাত্ত্বিকরা তথ্য সংগ্রহ করে থাকেন সেইভাবে অমৃতা তথ্য সংগ্রহ করেছে। আমরা তথ্য সংগ্রহ করে যা জানতে পেরেছি, যে তফাৎগুলো জানতে পেরেছি, সেখানে একটা পুরনো জেনারেশন এবং নতুন জেনারেশনের মধ্যে বিরাট একটা তফাৎ থাকছে। প্রথম কথা হচ্ছে তাদের যে মুন্ডারি ল্যাঙ্গুয়েজ, মুন্ডারি ল্যাঙ্গুয়েজে কিন্তু বেশিরভাগ লোকই এখন মডার্ন জেনারেশন তারা কিছুই বলতে পারে না, মুন্ডারি জানেই না তারা, এবং তারা নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলে তাকে বলা হয় সাদ্রি। সেটা একটা অদ্ভুত সংমিশ্রণ, তাতে বাংলা, হিন্দি এবং অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুন্ডারা যেখানে যেখানে গেছে এরকম একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছে, তাকে বলা হয় সাদ্রি। এমনিতে অন্য যখন নিজেদের মধ্যে ছাড়া অন্যের সঙ্গে যখন কথা বলে কাছাকাছি লোকজনের সঙ্গে, তখন তারা বাংলা অথবা হিন্দি অথবা ইংরেজিতেও কথা বলতে পারে এবং অনেক মডার্ন যারা রয়েছে এই প্রজন্ম বা তার আগের প্রজন্ম, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন এবং যথেষ্ট শিক্ষা গ্রহণ করেছেন এবং ফর্মাল এডুকেশন নেবার প্রতি বর্তমান প্রজন্ম এবং তার আগের প্রজন্মের লোকজনের যথেষ্ট আগ্রহ দেখা গেছে এবং বিভিন্ন জায়গায় দূরে দূরে তারা ছেলে মেয়েদের লেখাপড়া করতে পাঠাচ্ছে। এর মধ্যে মহিলারা যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে মুন্ডাপাড়াতে এবং তারাও অনেক দূর এগিয়ে গেছে শিক্ষা ব্যবস্থায় এবং অনেকেই তারা নানান রকম বিভিন্ন রকম চাকরি বাকরিতে যোগদান করছে এবং অ্যাজ সাচ মুন্ডাদের দেখা যায় বেশিরভাগ এখন বর্তমানে তারা নানান রকম সার্ভিসেসে রয়েছে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট সেক্টরে রয়েছে, প্রাইভেট সেক্টরে রয়েছে, বিজনেস, ওয়েজ আর্নার, স্টুডেন্টশিপ, হাউসকিপিং, ব্যাগ ফ্যাক্টরি ওয়ার্কার, গার্ডেন ক্লিনিং, এই সমস্ত কাজের মধ্যে তারা নিযুক্ত রয়েছে। চেঞ্জ অফ মেটেরিয়াল কালচার আমরা নানান ভাবে দেখেছি এবং দেখেছি তাদের ড্রেস চেঞ্জ করেছে, যেমন এখানে দেখছি এরা অন্যরকম ধরনের ওয়েস্টার্ন ড্রেস পরে আছেন। তা আগেকার দিনে ওরা ট্যাটু এবং সিলভার অর্নামেন্টস করতেন, সেগুলো এখন একদম চেঞ্জ হয়ে গেছে। ড্রেস এবং অর্নামেন্টেশনের ভিতরে বিরাট চেঞ্জ এসেছে। প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিসিটি এসেছে, জল, স্যানিটেশন ফেসিলিটি আছে, অনেক ধরনের বাড়ি তৈরি করা হচ্ছে। কোনো কোনো আগেকার মাড হাউসেস বা টালি অথবা খড়ের ছাউনি দিয়ে তৈরি করা থাকছে, সেই সঙ্গে সঙ্গে ব্রিক বিল্ড হাউসেসও অনেক দেখা যাচ্ছে। সব থেকে যে রিটেনশন অফ ফোক ট্র্যাডিশন থাকছে সেটা দেখতে পাচ্ছি উইথ দ্য রিচুয়ালস রিলেটেড টু বার্থ, ম্যারেজ অ্যান্ড ডেথ। এইগুলো কিন্তু একদম যেরকম অন্য ট্রাইবাল কমিউনিটিরাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকলেও তারা ফলো করছেন, এরাও সেগুলোই ফলো করছে, অরিজিনাল ফোক ট্রেডিশন।
কিন্তু ইন এ মডিফাইড ফর্ম। সবসময় যে হুবহু অরিজিনাল হোমল্যান্ডে যেটা করতো সেরকম করা সম্ভব হচ্ছে না। এন্ডোগামি অ্যান্ড ক্ল্যান এক্সোগামি হচ্ছে খুব নিজেদের মধ্যে ট্রাইবের মধ্যে বিয়ে করবে, কিন্তু নিজের ক্ল্যান থেকে ক্ল্যানের বাইরে বিয়ে করবে। এইটা এদের মধ্যে এখন, আগে তো মানে হোমল্যান্ডে এদের ভীষণভাবে ছিল, এখনো সেটা এরা করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে মুন্ডাদের ভেতরে আমরা দেখতে পেয়েছি যে নন মুন্ডার সঙ্গেও বিয়ে হচ্ছে এবং সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে, এমনকি তাদের ছেলে মেয়েদেরও অ্যাকসেপ্ট করা হচ্ছে। আর কিনশিপ বন্ডিং একটা ইন্ট্রা ট্রাইবাল তো আছেই, তাছাড়া ইন্টার ট্রাইবাল গ্রুপের মধ্যেও এই কিনশিপ বন্ডিংটা ডেভেলপ করেছে। তাহলে ফোক ট্র্যাডিশনের আরেকটা দিক হচ্ছে সারনাইজম। সারনাইজমটা হচ্ছে মুন্ডাদের রিলিজন, কিন্তু অনেক চেঞ্জ হয়েছে কালচারাল ট্রেটের মধ্যে। আর যেমন রিটেনশন অফ ফোক ট্রেডিশন বলতে যেমন দেখতে পাচ্ছি এখানে ওরা বলছে সারনা যেটা একটা ছিল, সেটা স্থান ছিল, সেটাকে ওরা এখানে স্থান বলে একটা জায়গা করছে, which is very similar to sacred grove of their original homeland. এটা সাধারণত মুন্ডাপাড়াতে দেখা যাচ্ছে, আর লোকেটেড এট দ্য ফার এন্ড অফ দ্য পাড়া, একটা ওপেন স্পেসে হচ্ছে। মোস্ট অফ দ্য হাউসেস ফেস দ্য সেক্রেট প্লেস, এটা একটা সেক্রেট প্লেস এই থান। আর এখানে একটা সিমেন্টেড প্ল্যাটফর্ম আছে সারাউন্ডেড বাই এ লো কংক্রিট ওয়াল। আর অন দ্য সেন্টার অফ ইন দ্য সেন্টার অফ দ্যাট এরিয়া একটা অল্টার আছে, যেটা হচ্ছে মোস্ট সেক্রেট। তার মধ্যেখানে আর একটা দুটো উঁচু ঢিবির মতো আছে, সেটাকে বুড়ো বুড়ি বলা হচ্ছে, যেটা প্রথম গড অ্যান্ড গডেস। আর দুটো এই দুটো মাউন্টের আবার পাশাপাশি অল্টারের একদিকে আছে শিবলিঙ্গ, আরেক দিকে আছে একটা গোল্ড এলিভেশন, যেটাকে ওরা নারায়ণের রিপ্রেজেন্টেটিভ বলছে। জাহের থান বা সেক্রেট গ্রোভ যেটা, যেটা কিনা অরিজিনাল হোমল্যান্ডে দেখা যায়, সেখানে যেসব গাছ ছিল সেই সব গাছ তো এখন এখানে সম্ভব নয়। সেখানে কিন্তু কটা গাছ আছে, সেটার মধ্যে কদম আর নারকেল গাছই দেখতে পাওয়া যাচ্ছে, থানের পাশে রাখা হয়েছে। আর যেগুলো অরিজিনাল পুজো মুন্ডাদের ট্র্যাডিশনাল পুজো, সেইগুলো যেমন মাঘে পুজো, ফাগুন পুজো, করম পুজো, সারুল সরাই, গরম পুজো, বুড়ো বুড়ি পুজো, এইগুলো ওরা এখানে অবজার্ভ করে থাকে। ছবি দেওয়া হয়েছে থানের। আর ইট ইজ এ মডিফিকেশন অফ সাধনা আর সেক্রেট গ্রোভ। এইখানে যেরকম বলা হচ্ছে, এইখানে ওরা একটা প্ল্যাটফর্ম করে তৈরি করে নিয়েছে, যেটা চারিদিকে ঘেরা রয়েছে এবং তার মধ্যেটা খুবই ইন্টারেস্টিং। এই অল্টারটা হচ্ছে সব থেকে সিক্রেট অল্টার। এই অল্টারে কিন্তু ওদের নিজস্ব যে দেবদেবী রয়েছেন, বুড়ো বুড়ি, ওরা বলে থাকে বুড়ো বুড়ি। আর তার একদিকে শিবলিঙ্গ আছে আর একদিকে নারায়ণ রয়েছে। এবং ওরা এই রিচুয়ালটার পরে পরেই ছবিটা তোলা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে ওরা সাধারণত মুরগি বলি করে থাকে এবং সেই মুরগি বলির রক্তটা ওরা সবসময় ছড়িয়ে দেয় চারিদিকে, যেটাকে মনে করে ভীষণ পবিত্র। এখানে দেখা যাচ্ছে যে পুজোর পরেই যে তোলা ছবি এবং চারিদিকে যে একটা স্যাক্রিফাইস হয়েছিল তার ছবিগুলো ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে। এবার হিন্দু কমিউনিটি থেকে যে নতুন ট্রেডগুলো এসেছে, সেগুলো জামা কাপড় ছাড়াও রিচুয়ালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। দুর্গা পুজো করছে, লক্ষ্মী পুজো করছে, কালী পুজো করছে, সরস্বতী পুজো করছে, বিপত্তারিণী ব্রত মানছে, শিব পুজো করছে। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে অরিজিনাল হোমল্যান্ডে যেটা গুণিনের ওপরে যতখানি ভরসা ছিল ওদের রোগ সারানোর জন্য, ততখানি ভরসা আর এদের নেই। Instead, they go to modern medical practitioners to get treatment for diseases and ill health. যদিও এইখানে রুবি হাসপাতালের খুব কাছে ওরা, কিন্তু রুবি হাসপাতালে সবসময় ওরা যেতে পারে না, ওরা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু ওরা যায় আমাদের বলেছে চিত্তরঞ্জন সেবা সদন বা অন্যান্য ভাঙড় হাসপাতাল, এই সমস্ত জায়গাগুলোতে ওরা এখন চলে যায়। গুণিনের ওপর আর অতটা ভরসা করতে পারে না। আর এই ফোক আরবান কন্টিনিউমের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে as a scheduled tribe, the urban Mundas try to maintain their original identities and solidarity at their level best. যেখানে একটা গ্রুপকে আমরা দেখতে পাচ্ছি, মুন্ডাপাড়ারই এরা একটা অনুষ্ঠানে এরা
জড়ো হয়েছে। They lost their cultivable lands as well as homestead lands due to encroachment of urban sector. ওদের অনেকেরই দলিল ছিল না, বা যাদের ছিল তাদেরও যেহেতু আরবান সেক্টর ওখানে ঢুকেছে, এনক্রোচমেন্ট হচ্ছে, এবং আস্তে আস্তে ল্যান্ড ওরা লুজ করছে, এবং সেই জায়গায় আরবান ডেভেলপমেন্ট হচ্ছে। তার ফলে ওরা এখন ওদের চাষবাস আর করছে না, বোঝা যাচ্ছে যে ওদের ভেতরে একটা ইকোনমিক চেঞ্জ হয়ে গেছে। এবং এই স্টাডিটা আমি এখানে তো আমরা অনেক কম অংশ দেখালাম, কিন্তু এতে বোঝা যাচ্ছে যে গ্রেটার কমিউনিটি, যেটা আর কি আমরা যদি রেড ফিল্ডে ফিরে যাই, আমাদের নেতাতে কেটে চলে যাই এমএন শ্রীনিবাস বা এমপি বিদ্যার্থী বা সুরজিৎ সিনহা স্টাডি বা রামকৃষ্ণ স্টাডিতে আমরা চলে যাই, তাহলে আমরা দেখছি যে গ্রেটার কমিউনিটি অফ কলকাতা ইজ গ্র্যাজুয়ালি টেকিং ওভার দ্য পকেট অফ লিটল কমিউনিটি ইন ইটস রেজিস্ট্রেশনগুলো রয়েছে, তারা আস্তে আস্তে আরবানাইজড হয়ে যাচ্ছে। তাহলে এক্সাম্পল অফ folk urban continuum here is given on the migrated tribal community living in the metropolitan city of Kolkata. But each of the urban dweller has folk element in the behavior in one way or other. It only needs a careful understanding of culture as a complex to find out how much folk tradition is there embedded in our urban Calcutta. And this is a picture of the Munda people celebrating some kind of festivities, where you find the traditional musical instruments are being played by the Munda people, who are somewhat dressed in modern dresses, but at the same time they have some of the remnants of their Lok Sanskriti tradition in them. বিরসা মুন্ডা কিন্তু এখনো পর্যন্ত ওরা বিরাট ভাবে তার জন্ম শতবার্ষিকী পালন করে থাকে। তাদেরকে এখনো পর্যন্ত বিরসা মুন্ডাকে ওরা এখন ভগবান বলে মান্য করে থাকে তাদের কাছে। এবং এই যে কমিউনিটিটা সম্বন্ধে উদাহরণ দিলাম, এটা অনেক সহজ, কারণ ট্রাইবাল কমিউনিটিরা ওদের নিজস্ব আইডেন্টিটি ওরা মেনটেন করার চেষ্টা করে থাকে বিভিন্ন কারণে। স্টেট লেভেলে যে পলিসিগুলো আছে সেগুলোর জন্য বটে, এবং এখন আইডেন্টিটি একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হয়ে গেছে ফর all the human beings, all the communities all over the world. এবং আমাদের পক্ষে এই স্টাডিটা করা যতখানি সহজ হয়েছিল, কিন্তু আমরা যদি মেইন স্ট্রিমে যাদের আমরা ট্রাইবাল না পড়ে থাকি সেইখানে রুরাল আরবান স্টাডি করতে চাই, সেটা কিন্তু অনেকখানি সহজসাধ্য হবে না। কিন্তু ফোক বা লোক সংস্কৃতি নৃতাত্ত্বিকের মতে আরবান সংস্কৃতিকে ধরে রেখেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক রঞ্জনা রায়কে। আজকে এই সন্ধ্যায় আমরা অনেক ঋদ্ধ হলাম আপনার বক্তব্যে। অনেক আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো, আমাদের ফোক ট্র্যাডিশন কিভাবে নৃতত্ত্ব থেকে ধীরে ধীরে গড়ে উঠেছে, এবং এখনকার সমাজেও আমরা কিভাবে পারস্পরিক সহাবস্থানের মধ্যে ফোক এবং আরবান কালচারকে দেখতে পাই। এই সমস্ত বিষয়টি আপনি সুন্দরভাবে উপস্থাপনা করলেন, আমরা যথেষ্ট ঋদ্ধ হলাম, এবং আপনাকে একাডেমি অফ ফোকলোরের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমাদের আগামী বক্তৃতাতেও আপনাকে পাবো। শুভ সন্ধ্যা সকলকে। আজ এখানেই এই বক্তৃতা সমাপ্ত ঘোষণা করছি। আপনাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য।